দ্বিতীয় পার্টে আমরা দেখেছিলাম কিভাবে জেজেলিকে ফাঁসানোর জন্য তার ব্যাগের মধ্যে ক্যামেরা সেট করা একটা পেন রেখে দিয়েছিল। জেজেলিকে ধরার জন্য তার গার্ডদের নিয়ে সেখানে এসে হাজির হয়। এরপর খুঁজতে আসলেই তারা সেই কলমটা লির ব্যাগে পেয়ে যায়। সবাই বলাবলি করে সত্যি কি লি সেই সিক্রেট এজেন্ট। এখানে লি বলে ওঠে কিন্তু এটা আমার কলম না, কেউ ইচ্ছে করে এই কলমটা আমার ব্যাগে রেখে দিয়েছে। তবে জেজে চাইছিল তাকে ফাঁসাতে, তাই সে গার্ডদের দিয়ে ধরে অন্য জায়গায় তাকে নিয়ে যায়। তবে এখানে অ্যান্ড্রুর মনে হচ্ছিল যে শুধুমাত্র লি তার পারফেক্ট প্রতিদ্বন্দ্বী, ওকে ছাড়া এর প্রতিযোগিতা একেবারেই বোরিং লাগবে। এদিকে জেজে লিকে অন্য একটা রুমে নিয়ে আসে। সে লিকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে লিকে বলে সত্যি করে বলো তুমি কোন দেশের সিক্রেট এজেন্ট। তবে লি জানায় সে মোটেও কোনো সিক্রেট এজেন্ট না, কেউ তাকে ফাঁসানোর জন্যই তার ব্যাগে ওই কলমটা রেখে দিয়েছে। লি আরও বলে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার ফোনটা একটু আমাকে দিন, আমি একজনকে একটু কল করব, তার সাথে কথা বললে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জেজে তাকে বের করার জন্য এসব করছে, তাই সে সাফ জানিয়ে দেয় এমন কিছুই করবে না। এদিকে ট্রেনের মোজো দূর থেকে সবকিছুই শুনছিল। সে জেজেকে বলে তুমি ওকে ফোনটা একটু দাও, আমি এটা দেখতে চাই যে ও কাকে কল করবে। জেজে না চাইতেও লিকে তার ফোনটা দিয়ে দেয়। অন্যদিকে প্যানিকে দেখা যায় সে এই কোম্পানির সিও নাথানের মায়ের সাথে কথা বলতে এসেছে, আর তাদের এই কোম্পানির নাম হলো ডোডো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নাথানের মা খুবই ভালো একজন মানুষ, আর তার সাথে প্যানির অনেক ভালো একটা সম্পর্ক। এখানে জানা যায় প্যানি একটা আর্ট গ্যালারি চায়, আর নাথানের মা তাকে সেটি গিফট করার কথা বলে। এর মধ্যে তার কাছে একটা কল আসে, আর এখানে জানা যায় প্যানি তার সাথে লিয়ের পরিচয় করিয়ে দিয়েছিল। আর লিকে দেখে সে ভীষণ ইমপ্রেসড হয়ে যায়। সে ফোন ধরে লিকে জিজ্ঞেস করে কেমন আছো তুমি। লি জানায় ডোডো গ্রুপ তাকে সিক্রেট এজেন্ট ভাবছে, এমনকি তারা আমাকে এখন ট্রেনিং থেকে বের করতে চায়, আপনি প্লিজ তাদেরকে এটা বুঝিয়ে বলুন। নাথানের মা লিকে বলে তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি, কে তোমাকে সিক্রেট এজেন্ট ভাবছে তাকে একটু ফোনটা দাও। এসব শুনে জেজে ভীষণ রেগে যায়। সে বুঝতে পারছিল না যে কে এসব কথা বলার সাহস করছে। এরপর কল ধরতে জেজে শকড হয়ে যায়। নাথানের মা তাকে বলে আমি লিকে অনেক ভালো করে চিনি, সে অনেক ভালো একটা ছেলে, তাই তাকে বিরক্ত করা বন্ধ করো। উপায় না পেয়ে জেজে ওকে ম্যাম বলে কলটা কেটে দেয়। এরপর সে লিকে বলে ঠিক আছে, আমাদের এখন বিশ্বাস হয়ে গেছে যে তুমি কোনো সিক্রেট এজেন্ট না। পরদিন সকাল হতেই ট্রেনিং শুরু হয়ে যায়। রানিং, পুশ আপ, মার্শাল আর্ট এসব ট্রেনিং হয়। কিন্তু বেচারি জিনা প্রতিটি সেক্টরই বেশ খারাপ রেজাল্ট করছিল, আর এসব করতে গিয়ে সে প্রচণ্ড ব্যথা পায়। এতে করে সে খাবার খেতে গেলে ঠিকমতো খাবার তুলেও খেতে পারে না। এসবের জন্য সে ভীষণ রেগে যায় আর চেয়ার থেকে দাঁড়িয়ে উঠে বলে এই ছায়া এজেন্টের জন্য এত কষ্ট করার কি প্রয়োজন, আমাদেরকে তারা শুধু শুধুই টর্চার করছে, আর এখন বাঁচতে হলে আমাদের মোজোর সাথে কথা বলা উচিত, নয়তো মিলিটারি ট্রেনারের মতো আমাদের হাত পা ভেঙে যেতে পারে। কিন্তু সে দেখতেই পাচ্ছিল না যে মোজো তার পেছনে দাঁড়িয়ে সবকিছু শুনছে। লি তখন জিনাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে। জিনা পেছনে তাকাতেই সেখানে মোজোকে দেখতে পায়। প্রথমে তো সে ভীষণ ভয় পেয়ে যায়, পরে সে নিজেকে সামলে বলে আমরা ভেবেছিলাম এই ট্রেনিংটা ভীষণ কষ্টের, এমন ট্রেনিংয়ের কি কোনো প্রয়োজন আছে। তখন মোজো বলে আমাদের কি সত্যি এই ট্রেনিংটা এখানে শেষ করা উচিত। তখন সবাই চুপ হয়ে যায়। এখানে লি সবার থেকে বেস্ট হয় সে লিকে বলতে বলে। সে জিজ্ঞেস করে এই ছায়া এজেন্টের জন্য এই ট্রেনিংয়ের কি খুব প্রয়োজন আছে। লি একটু ভেবে বলে প্রয়োজন নেই। এটা শুনে তো জিনা ভীষণ খুশি হয়ে যায়, আর ভাবে একজন হলেও তাকে সাপোর্ট করলো। তবে লি সোজা দাঁড়িয়ে পড়ে আর বলে ছায়া এজেন্টের জন্য শারীরিক ট্রেনিংয়ের চেয়ে মেন্টাল আর কনফিডেন্সের বেশি প্রয়োজন, আর এই ট্রেনিং করলে সবার কনফিডেন্স বাড়বে, তাই সবারই এটা করা উচিত। এসব শুনে জিনা ভীষণ ইনসাল্ট ফিল করে। মোজো বলে ওঠে শুনলে তো সবাই, যদি তোমার ট্রেনিং করতে ইচ্ছে না করে তাহলে তুমি চলে যেতে পারো। তবে জিনা বলে না, আমার সমস্যা নেই। পরদিন সবাইকে জানানো হয় যে তাদেরকে টিম তৈরি করে রান্না করতে হবে। মোজো বলে তোমরা নিজেদের টিমমেট চয়েস করে নাও। এটা শুনতেই পেছনে থাকা সবাই একে একে সামনে এগিয়ে আসে মেম্বার সিলেক্ট করতে। লি গিয়ে লাসির পেছনে দাঁড়িয়ে পড়ে। এরপর সবাই যখন একসাথে পেছনে ঘুরে তাকায় তখন জিনা দেখে সবার পেছনে মানুষ থাকলেও তার পেছনে কেউ নেই। তখন জিনা ভাবে কেউ তাকে ভরসা করে না। এরই মধ্যে মোজো জানায় একটা টিমে মাত্র 5 জনই থাকতে পারবে, তাই এবার বাধ্য হয়ে কিছু লোকের সাথে এন্ড্রু জিনার টিমে চলে আসে। এরপর সবাই রান্নার কাজ শুরু করে দেয়। এদিকে লি এসে লাসিকে জিজ্ঞেস করে তুমি অবশ্যই অনেক ভালো রান্না করো তাই না। তবে লাসি বলে আমি খুব ভালো নুডলস রান্না করতে পারি। এটা শুনে লি বলে কেন মাছ মাংস রান্না করতে পারো না। তখন লাসি বলে এসব আবার কিভাবে করে। এসব শুনে বাকিরা তো হাসাহাসি করতে শুরু করে দেয়।
এদিকে জিনাকে দেখা যায় সে তো রান্নায় একদম উস্তাদ, সে খুব ভালো করে রান্না করছিল। এসব দেখে লি ও বাকিরা ভাবে তাদের লাসের টিমে না আসে জিনার টিমে যাওয়া উচিত ছিল। কিছুক্ষণ পর সেখানে মোজো আর রান্নার ইনচার্জ আসে খাবার টেস্ট করতে। দেখা যায় লির টিমের খাবার তো প্রায় পুড়েই গেছে। এরপর তারা জিনার খাবার টেস্ট করতে আসে। জিনার রান্না তাদের কাছে বেশ পছন্দ হয়ে যায়, আর এবারের মতো জিনার টিম জিতে যায়। এরপর দেখা যায় যে এসে এন্ড্রুর সাথে দেখা করে, আর তাকে জানায় পরদিন আবার একটা এক্সাম আছে, আর সেই এক্সামে তোমাকে ফার্স্ট হতে হবে। এটা বলে এন্ড্রুকে সে অ্যান্সার শিটটা দিয়ে দেয়। তবে এন্ড্রু জানায় সে এমন চিটিং করতে চায় না, সে নিজের যোগ্যতার সামনে এগোতে পারে। কিন্তু জেজে তাকে বোঝায় যে কোনোভাবে এক্সামে ফার্স্ট হতে না পারলে সে তার বাবার কাছে যেতে পারবে না। এসব শুনে এন্ড্রু এবার নাচাতো অ্যান্সার শিটটা নিয়ে নেয়। এরপর এক্সাম শেষ হলে রেজাল্ট জানানো হয়, আর এবারও এন্ড্রু ফার্স্ট হয়েছে আর লি হয়েছে সেকেন্ড। এখানে জিনা 40 থেকে 30-এ চলে আসে। এই ফলাফল দেখে জিনা বেশ খুশি হয় আর ভাবে যাই হোক একটু তো এগোতে পারলাম। এদিকে লির এবার এন্ড্রুর উপরে সন্দেহ হতে শুরু করে। সে এবার সরাসরি এসে এন্ড্রুকে বলে, আমরা এখানে যারা আছি সবাই হার্ড ওয়ার্ক করে ভালো রেজাল্টের জন্য, তবে তুমি তো শুধু চুপচাপ বসেই থাকো, তাহলে কিভাবে তুমি ফার্স্ট হলে? তবে এন্ড্রু বলে, আমি তো আর তোমাদের মতো না, আমি জিনিয়াস, আর জিনিয়াসদের কখনো এত পড়াশোনা করতে হয় না, তারা এমনিতেই ফার্স্ট হয়ে যায়। এসব বলে সে ওখান থেকে চলে যায়। তবে এতে করে লির সন্দেহ আরো বেশি বেড়ে যায়। এরপর ট্রেনিংয়ের সময় এন্ড্রুর সাথে একটি মেয়েকে দেখা যায়, তবে মেয়েটা তাকে পছন্দ করাতে সে ইচ্ছা করেই হেরে যায়। এরপর লুসির সাথে দেওয়া হয় একটি ছেলেকে, তবে ছেলেটাকে সে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দেয়। এরপর আসে লি আর জিনার পালা। তবে লি তো জিনাকে দুর্বল ভেবে আস্তে আস্তে অ্যাটাক করতে আসছিল, তবে জিনা তাকে উঠি একেবারে দেয়ালের পাশে ছুঁড়ে ফেলে দেয়। এতে লিও ভীষণ রেগে যায় আর একে অপরের চুল ধরে ফাইট শুরু করে। অন্যদিকে পেনি তার প্ল্যান অনুযায়ী সোজা সে জেজের কাছে হাজির হয়। সে গিয়ে জেজের সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু জেজে তার কথায় তেমন একটা পাত্তা দেয় না। তাই প্যানির সামনে গিয়ে একাই গল্ফ খেলতে শুরু করে। তবে প্যানির অঙ্গভঙ্গি দেখে জেজে বুঝে যায় যে সে হয়তো ভালোভাবে এই খেলাটি খেলতে পারে না। এতে করে সে এবার গিয়ে প্যানিকে স্টিকটা ধরা শিখিয়ে দেয়। তখন প্যানি জেজের কাছে গলফ খেলার আবদার করে, কিন্তু জেজে সেখানকার একজন স্টাফকে ডেকে বলে, এই ম্যামকে একটু এই খেলাটা শিখিয়ে দাও। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন প্যানি বুঝে যায় জেজেকে পটানো এতটাও সহজ হবে না। পরের সিনে দেখা যায় ডোডো কোম্পানির সাথে আরও একটা কোম্পানির কেস চলছে, কারণ কেউ একজন তাদের কোম্পানির পার্টনার রিভিল করে দিয়েছে। জেজে ট্রেনিংয়ের জায়গায় গিয়ে সবাইকে ভাষণ দিয়ে বলে, প্রথম শুনানির পর আমরা ভেবেছিলাম আমরা হয়তো এই কেসটা জিতে যাব, তবে পরের শুনানিতে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোম্পানির কোনো স্টাফ আমাদের তথ্য রিভিল করেছে, আর এখন আমাদের কাছে এর প্রমাণও আছে। এরপর সে ওই ইনফরমেশনের একটা কপি দেখায় আর বলে, এখন এটা প্রমাণিত যে কেউ একজন আমাদের রাইভাল কোম্পানির প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে আমাদের ফাঁসিয়েছে, আর এটা কোনোভাবে প্রমাণিত হলেই আমাদের হার নিশ্চিত। আর এবার আমাদেরকে যেভাবেই হোক না কেন জেতানোর দায়িত্ব তোমারও রয়েছে, তাই তোমাদেরকেও এখন এই কেসটা নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে একজন জিজ্ঞেস করে বসে, এই ইনফরমেশন তো অবশ্যই কোনো স্টাফ করেছে, আর যে এই গবেষণাটা করেছে তাকে ধরা উচিত, সে এখন কোথায় আছে? তবে জেজে বলে, আমরা তা জানি না। সে যখন পাহাড়ি এলাকায় যাচ্ছিল তখন তার একটা ভয়ানক কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা বলে সে একটা ভিডিও ফুটেজ দেখায়। সেখানে একজন জিজ্ঞেস করে তার লাশ কি পাওয়া গিয়েছিল? জেজে জানায় না, কারণ সে প্রচণ্ড স্পিডে কার চালিয়ে কিনারায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই অনেক খোঁজাখুঁজি করে তার লাশকে খুঁজে পাওয়া যায়নি। তবে এখন আমাদের সবাইকে টিম করে কাজ শুরু করতে হবে আর কেসের দ্বিতীয় শুনানির জন্য তৈরি হতে হবে, যাতে করে আমরাই জিততে পারি। মোজো বলে, যে টিম ভালো কাজ করবে তাদের পয়েন্টও বেড়ে যাবে। সেখানে থাকা সবাই নিজেদের টিম বানায়, কিন্তু জিনাকে কেউই নিচ্ছিল না। এতে সে বাধ্য হয়ে এন্ড্রুর টিমে চলে যায়। তবে এন্ড্রু অহংকারী হয়, সে তাকে ছেড়ে দিয়ে লিয়ের টিমে চলে আসে। তবে লিয়ের টিমের একজন বলে, এই মেয়েটা তো লোকাল স্কুল থেকে পড়াশোনা করেছে, একে নিয়ে আমাদের কোনো লাভ হবে না। তবে লি বলে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু লি ভীষণ রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার কারো টিমে যাওয়ার প্রয়োজন হবে না, আমি একাই এই কেস সম্পর্কে ইনভেস্টিগেশন করে রিপোর্ট বের করব। এরপর সে সোজা লাইব্রেরিতে চলে যায় আর এমন সব কেসের ডিটেলস পাওয়া যায় এমন একটা বই নিয়ে বসে। এর মধ্যে লি আর এন্ড্রু এসেও সেই বইটা চায়, তবে জিনা জানে তার পড়া শেষ হলেই সে এই বইটা দিয়ে দেবে। এদিকে জেজে আসে চেয়ারম্যানের সাথে দেখা করতে। সেখানে চেয়ারম্যানের সেক্রেটারি জানায় চেয়ারম্যান এই কেসটা নিয়ে ভীষণ টেনশনে আছে, তাই সে জেজেকে বলে সে যেন চেয়ারম্যানের সাথে বুঝে শুনে কথা বলে। জেজে ভেতরে গেলে দেখতে পায় চেয়ারম্যান খাবার খাচ্ছে আর পাশে গিমিও বসেছিল
আসলে গিমিয়া চেয়ারম্যানের গেস্ট হয়ে এসেছে। চেয়ারম্যান জেজেকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। জেজে বলে তাদের জেতার আশা 50%। এতে সে রেগে গিয়ে বলে যা ইচ্ছে করো, কিন্তু যেভাবেই হোক এই কেসটা আমাদেরকে জিততেই হবে। তবে চেয়ারম্যানের ওয়াইফ অনেক ভালো হওয়াতে সে জেজেকে বলে তুমি অবশ্যই এখনো খাবার খাওনি, এসো আমাদের সাথে এসে খাবার খাও। তবে এখানে চেয়ারম্যান তো ভীষণ ক্ষেপে যায়। আসলে সে নিজের থেকে গরিব লোকদের সাথে খাবার খায় না। এসব শুনে জেজে ভীষণ ইনসাল্ট ফিল করে আর তাকে বলে না ম্যাম, আমার ক্ষুধা লাগেনি। এখানে গিমিরও ভীষণ রাগ হয় আর সে কিছু না খেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লি সবসময় অ্যান্ড্রুর উপর নজর রাখছিল। এর মধ্যে হুট করে অ্যান্ড্রুর কাছে একটা কল আসে। অ্যান্ড্রু তখন ফোন রিসিভ করতে একটু দূরে যায়। তবে লি তো তার সেই ম্যাজিক্যাল শ্রবণ শক্তির মাধ্যমে অ্যান্ড্রুর কথাগুলো শোনার চেষ্টা করছিল আর সেখানে সে জেজের আওয়াজ শুনতে পায়। এরপর অ্যান্ড্রু জেজের সাথে গিয়ে দেখা করে। এদিকে লি ভাবছিল কেন জেজের সাথে সে দেখা করতে গিয়েছে। এদিকে অ্যান্ড্রু আর জেজে একসাথে একটা জায়গায় বসে কথা বলছিল। জেজে অ্যান্ড্রুকে একটা পেন ড্রাইভ দেয় আর জানায় এটাতে কেসের কিছু ইনফরমেশন আছে আর তাদের সন্দেহ হয় রাইভাল কোম্পানির উপর আর তারাও হয়তো এসবের পেছনে রয়েছে। আর এই কথাটা তুমি নিজের রিপোর্টে অ্যাড করে দিও, তাহলে তুমি বাকি টিমের থেকে বেশি পয়েন্ট পাবে। এদিকে নিচে বসে লি এই সব কিছু শুনতে পায়। এরপর সে ওই কোম্পানির ডিটেলস চেক করে। এদিকে লাসিকে দেখা যায় সে জগিং করে একটা জায়গায় এসে বসে পড়ে। সেখানে একজন লোক তার পাশেই বসেছিল। লাসি তাকে বলে আমাকে তো ন্যাশনাল এজেন্সিতে এত বেশি কষ্ট করতে হয়নি, যেটা কিনা এই কোম্পানিতে করতে হচ্ছে। এখানে রিভিল হয়ে যায় যে লাসিও সে এরাই কোম্পানির হয়ে কাজ করছে আর কোনো এক সিক্রেট মিশনের জন্য এই কোম্পানিতে জয়েন করেছে। লোকটা লাসিকে সাবধান থাকতে বলে আর জানায় তাদের কোম্পানির নামও এই কেসে উঠে এসেছে, তাই এই ব্যাপারও তোমাকে রিচার্জ করে নেওয়া উচিত। এসব বলে সে লাসিকে একটা হিন্ট দিয়ে চলে যায়। এদিকে অ্যান্ড্রু আর লি টিম একে অপরকে হারানোর চ্যালেঞ্জ নেয়। অ্যান্ড্রু বলে ওঠে আমার কাছে এমন একটা টেকনিক আছে যার সাহায্যে আমরা 100% উইন হব। উত্তরে লি বলে দিবা স্বপ্ন বন্ধ করো, জিতবো তো আমরাই। এ কথা বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু লি টিমে থাকা শেরেন অ্যান্ড্রুকে দেখে মুচকি হাসে। এর মানে হয়তো সে অ্যান্ড্রুকে লাইক করে আর এই ব্যাপারটা অ্যান্ড্রু বুঝে যায়। এরপর সে শেরেনকে আলাদা করে একটা জায়গায় ডেকে আনে। এখানে অ্যান্ড্রু শেরেনকে বলে শোনো, এই কেসে আমি জিতবো, তবে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার রিপোর্টে তোমার নাম বড় করে অ্যাড করে দেব। সেখানে লেখা থাকবে তুমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্টার। এ কথা শুনে শেরেন তো ইমপ্রেসড হয়ে যায় আর সে তো আগে থেকে অ্যান্ড্রুর উপর ক্রাশ খেয়ে বসেছিল। এখানে সে লির সব রিপোর্ট বলতে শুরু করে। সে জানায় লির সন্দেহ ওই কার অ্যাক্সিডেন্টে কোনো স্টাফ মারা যায়নি, উল্টো সেই স্টাফ ইচ্ছে করে এই অ্যাক্টিংটা করেছিল। এদিকে লি লাসিকে সাথে করে সে জায়গাতে চলে আসে যেখানে সে স্টাফের অ্যাক্সিডেন্ট হয়েছিল। লি বোঝার চেষ্টা করছিল যে ওই লোকটার কারটা ঠিক কোথায় ছিল। লি নিজের কারের স্পিড বাড়ি একইভাবে কর্নারে গিয়ে ব্রেক করে, তবে গাড়িটা সামনে গিয়ে ধাক্কা খায় না। এতে লি বুঝে যায় সে স্টাফ ইচ্ছে করে নিজের কারটা নিচে ফেলে দিয়েছিল আর সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা হয়তো আগে থেকে প্ল্যান করা ছিল। এরই মধ্যে হঠাৎ একটা কার প্রচণ্ড স্পিডে তার দিকে এগিয়ে আসে আর এসেই তাদের গাড়িকে ধাক্কা দিয়ে বসে। এরপর সে গাড়ি থেকে জিনা বের হয়ে আসে। আসলে জিনা বুঝতে পেরেছিল যে হয়তো সেই স্টাফ ইচ্ছে করে সে অ্যাক্সিডেন্টের নাটক করেছিল, তাই সে নিজের সন্দেহটা পরীক্ষা করার জন্য প্র্যাকটিক্যাল চেক করছিল যে কেউ যদি অনেক স্পিডে গাড়ি নিয়ে এখানে আসে তাহলে সে নিচে পড়ে যায় কিনা। আসলে জিনা অনেক কষ্ট করে বেশ কিছু বই পড়ে এই আইডিয়াটা বের করেছে। এর মধ্যে পেছনে আরও একটি কার এসে থামে আর সেটা থেকে অ্যান্ড্রু বেরিয়ে আসে। সে এসে লির কাছে রিকোয়েস্ট করে বলে দয়া করে তুমি আমাকে নিজের টিমে নিয়ে নাও। আমার সন্দেহ হচ্ছে সেই স্টাফ এখনও বেঁচে আছে আর আমার এখন মনে হচ্ছে আমি হয়তো তোমার সাথে পেরে উঠবো না, তাই দয়া করে তুমি আমাকে তোমার টিমে নিয়ে নাও। এ কথা শুনে লি বলে কি বলছো এসব? তবে অ্যান্ড্রু বলে ওঠে কি ভাবছিলে আমি তোমাকে এসব বলবো? আর দুজনের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এই তৃতীয় পার্ট শেষ হয়ে যায়। তবে এদের মধ্যে কে জিতবে তা জানতে হলে আমাদের পরবর্তী পার্ট দেখতে হবে। যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। আপনারা অনেকেই কমেন্টে বলেছেন পরবর্তী এপিসোডগুলো বড় করতে, আমি চেষ্টা করব অনেকগুলো পর্ব মিলিয়ে একটা এপিসোড বানানোর জন্য। তাই পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।